মানে আমাদের বিচার ব্যবস্থাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল। এই যে মুভমেন্ট হলো কোটা নিয়ে, প্রধান বিচারপতি খুব মানে স্বাধীন ভাব দেখিয়ে বললেন না যে এটা হবে না, এটা রাস্তায় হবে না, এটা হবে, উনি পরের টেবিলে যেতে হবে, উনি তারিখ দিলেন, এটা 1 মাস পর হিয়ারিং হবে, বাসায় ফিরে যাও, সময় মতো হিয়ারিং হবে, আমরা দেখছি। সেই তিনি প্রধান বিচারপতি সুর করে তারিখটা সামনে এনে কারফিউর মধ্যে উনি কোর্ট বসে গেছিলেন। মানে আপনি খেয়াল করে দেখুন, এটা দেশের সরকার বলছিল যে আমরা দ্রুত এটা করার ব্যবস্থা করছি, মানে সরকার বলছে প্রধান বিচারপতি তার পুরো বেঞ্চ নিয়ে রেডি হচ্ছেন হওয়ার জন্য। সো এটাকে তো এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। একজন প্রধান বিচারপতি একটু কথা শুনে, আবার লোয়ার জুডিশিয়ারিও বলি, জনাব তারেক রহমানের পক্ষে একটা রায় দিয়েছেন, এভাবে রায় গেছে। আপনি যখন বিচার করতে বসবেন, যে কারো বিরুদ্ধে বা যে কারো পক্ষে তো একটা রায় যেতে পারে, আপনি সেই রায় দিয়ে দেশে থাকতে পারেননি মোতাহার সাহেব। আর প্রধান একজন বিচারপতি, বাংলাদেশের সিটিং চিফ জাস্টিস, তাকে আপনি ঘাট ধরে বের করে দেন, এবং তিনি এখন সাক্ষাৎকার দিয়ে বলছেন কিভাবে গোয়েন্দা সংস্থাকে অপমান করা হয়েছিল। সো এই ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে। মানে একটা ব্যক্তি এটা স্টেট হয়ে গেছেন, সম্রাজ্ঞীর মতো। ওনার যদি মনে হচ্ছে ওর গর্দান যাবে, ওর গর্দান নিয়ে নেব, উনি যা চেয়েছেন তাই, এটাতেই পরিণত করা হয়েছিল। মানে আমরা কিন্তু বিচারকদের কি বাধ্যবাধকতা ছিল বিষয়গুলো এরকম না, তারা নিজের থেকেই, ওনারা তো এই জায়গাতে অন্তত উচ্চ আদালতের বিচারক, একদম তাই। সে কারণে আপনি কি করছেন, বেছে সেই ধরনের মানুষ নিচ্ছেন, তাদেরকে উপরে তুলে আনছেন। আমরা উচ্চ আদালতে কি হয়, প্রথম অস্থায়ী হিসাবে হাইকোর্টে নেওয়া হয়, তারপর স্থায়ী হয়, এরপর কি আপিল বিভাগে যাবে, সেটা আপনার জাস্ট আরবিট্রারি ডিসিশন। আপনি যাকে ইচ্ছা তাকে আপিল বিভাগে নিয়ে যেতে পারেন, আপনি যাকে ইচ্ছা তাকে প্রধান বিচারপতি বানিয়ে দিতে পারেন। ফলে আপনি কি করেছেন, যেহেতু ওটা ট্রুলি স্বাধীন, আপনি ওখানে এমন মানুষ নিয়েছেন যার মানে ধরুন প্রধান বিচারপতি লাস্ট যিনি আউটগোয়িং, উনি ছাত্রলীগের কাছ থেকে ফুল টুল নিয়ে ফটো সেশন করেন, উনি হারুন সাহেবের কাছ থেকে, ডিবি হারুন সাহেবের কাছ থেকে তলোয়ার উপহার নিচ্ছেন। সো আপনি বসিয়েছেন ওই রকম মানুষ যে আসলে যার জন্য আসলে আর কিছু লাগবে না, ও আপনার চাইতে বেশি আপনার হয়ে কাজ করবে। তাই ঘটেছে, শপথবদ্ধ রাজনীতিবিদ। সো এই ঘটনাগুলো তো ঘটেছে, এবং এই ঘটনারই তাদের উদ্দেশ্য ছিল এরকম করা। কিন্তু যে কথাটা বলতে যাচ্ছিলাম, ডেমোক্রেসি আসলে এইরকম, আপনি যদি ডেমোক্রেটিক না হতে চান তাহলে আসলে ডেমোক্রেসি আসে না, আপনাকে চাইতে হবে। আমরা ভারতের প্রচুর সমালোচনা করতে পারি, কিন্তু যেমন ধরুন এখন যিনি চিফ জাস্টিস আছেন ডিওয়াই চন্দ্রচূড়, উনি যখন এমনি আপিল বিভাগের বিচারক ছিলেন তখনও বিজেপির বিরুদ্ধে উনি অনেক রায় দিয়েছেন, বিজেপির সাথে ওনার কনফ্লিক্ট আছে। ভারতে নর্ম আছে, সিনিয়র মোস্ট বিচারক প্রধান বিচারপতি হবে, খেয়াল করেন, এটা নর্ম, এটা কিন্তু আইন না। বিজেপি চাইলে কিন্তু এটাকে সুপারসিড করতে পারতো, করে নাই। এবং চন্দ্রচূড়ের চাকরি কিন্তু অনেক দিন আছে, বিজেপিকে অনেক ভোগাবে। খেয়াল করবেন, অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিয়ে দেয়া, বিজেপি চাইছিল তাকে ইলেকশনের সময় ধরে রাখি, রাহুল গান্ধীর প্রার্থিতা বাতিল করবো, গুজরাট হাইকোর্ট পর্যন্ত সেই রায় হয়েছে, কিন্তু আপিল বিভাগে এসে টেকে গিয়েছে। তার মানে বিজেপির মতো দলও, কারণ লিস্ট তো ওদের একটা নির্বাচন হয়, ওদের লিস্ট একটা ডেমোক্রেসি আছে, ওনা এই প্রসেসটাকে ইন্টারাপ্ট করতে চায় নাই, চাইলে কিন্তু পারতো। এনারা করলেন এবং ওনারা জাস্ট কবজা করে ফেলেন, কারণ উনি জানেন ওনার তো আসলে এগুলো লাগবে, এগুলো প্রত্যেকটা ওয়েপন। আপনি যে কারো রাখুন, আমি আপনার এখানে অনেকবার বলেছি, আজকে যেহেতু সুযোগ এসছে বলি, ধরেন পুলিশ তো সরকারের পার্ট, টেকনিক্যালি পুলিশ একটা এফআইআর তদন্ত করলো, দিল। এই যে মাহমুদুর রহমান সাহেব, একটা চার্জশিট কিন্তু কোর্টে গেলেই নেওয়া হয় না, চার্জশিটের একটা হিয়ারিং হয়। ওই হিয়ারিংয়ে জাজকে কনভিন্সড হতে হয় যে চার্জশিট আমি গ্রহণ করব। তার মানে এই যে আমরা এই ফালতু গল্পটা শুনলাম, একজন জাজ মনে করলেন এর বিশ্বাসযোগ্য। আমি তুলনা করছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর রিজভী সাহেব নিজের হাতে ময়লার গাড়ি ভেঙেছেন, এটা নিয়ে জাজ কনভিন্সড হয়েছেন, এটা দিয়ে যখন চার্জশিট দিচ্ছে অ্যাকসেপ্ট করছেন, আপনি কনভিন্সড, এরপর একটা বিচারিক প্রক্রিয়া শুরু হবে। আমরা খেয়াল করছি আমরা কোন জায়গায় নিয়ে গেছি এই দেশটাকে। লিস্ট কাণ্ড জ্ঞানওয়ালা মানুষও, এই মাহমুদুর রহমান সাহেবের যে মামলা হয়েছে, লিস্ট কাণ্ড জ্ঞান থাকলেই বোঝে এটা না। সো ওই জায়গায় চলে গেছি আমরা, এবং রাইটলি জাহিদ ভাই যেটা বলছেন আমি খুবই যৌক্তিক মনে করি। এই এন্টায়ার সময়গুলোতে যারা যেসব বিচারকরা এই রায়গুলো দিয়েছেন, কারণ কথা তো সত্য, আপনি সরকারের চাপে ছিলেন, এটা কোনো ডিফেন্সই না। আপনি যখন বিচারকের জায়গা, কিন্তু আমরা না এগুলোকে ছেলে খেলা করছি। বলা হয় যে স্রষ্টার, আল্লাহর একটা ক্ষমতার ডেলিগেশন, মানে বিচার করার শেষ মানে ক্ষমতা ওই জায়গায়। আপনি একটা মানুষের জীবনে মেরে না ফেলেন, একটা মানুষকে কয়েক বছর জেলে রেখে দিলেন,
এটা তার এন্টায়ার জীবনের কত বড় ক্ষতির ব্যাপার। আপনি এগুলো করছেন হাসতে হাসতে ফালতু বিষয় নিয়ে। সো এই মানুষগুলোকে আইডেন্টিফাই করা দরকার, কেস ধরে 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 ধরে, এবং তাদেরকেও, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া সিরিয়াসলি দরকার বলে